হ্যালো বেটা, ওয়েলকাম টু এ নিউ ইউটিউব ভিডিও অন এসো জানা যাক। আই এম সুকান্ত। আমি আজকে তোমাদের পড়াবো ক্লাস 9-এর ফোর্স অ্যান্ড মোশনের পার্ট 3 ভিডিও। ইতিমধ্যেই আমরা ক্লাস 9-এর পার্ট 2 ভিডিও আপলোড করে ফেলেছি এবং পার্ট 3 ভিডিও এবারে আমাদের আসতে চলেছে। তো আমার ডেসক্রিপশন অনুসারে আমি প্রতি মাসের 25 তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত, মানে 30 দিনের মাস হলে 30 তারিখ বা 31 দিনের মাস হলে 31 তারিখ পর্যন্ত ক্লাস 9-এর জন্য ভিডিও আপলোড করব। এবং একই সঙ্গে ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে অন্য কোন ক্লাসের ভিডিও কোন দিন আমি আপলোড করব, এবং এক সপ্তাহ করে প্রতি সপ্তাহে প্রতিটা ক্লাসের ভিডিও আপলোডের পর শেষে আমি 3-4 দিন, অর্থাৎ যে 3-4 দিন লাস্টে আমার বাকি থাকবে একটা মাসের, সেইখানে আমি কি জাতীয় জিনিসগুলো পড়াবো তা কিন্তু তোমরা ডেসক্রিপশনে গিয়ে একটু দেখে নাও। তো আজকে শুরু হচ্ছে ক্লাস 9-এর পার্ট 3, অর্থাৎ ফোর্স অ্যান্ড মোশন যে চ্যাপ্টারটা আমি শুরু করেছি তার 3 নম্বর ভিডিও। এক্ষেত্রে আমরা জানবো দ্য ক্লাসিফিকেশন অফ মোশন। তাহলে প্রথম দুটো ভিডিওতে মূলত আমরা জেনেছি হোয়াট ইজ রেস্ট, হোয়াট ইজ মোশন, হোয়াট ইজ ফ্রেম অফ রেফারেন্স অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন অফ ফ্রেম অফ রেফারেন্স, অর্থাৎ স্থিতি কি, গতি কি এবং নির্দেশতন্ত্র কাকে বলে এবং নির্দেশতন্ত্রের প্রকারভেদ। আজকে আমাদের জানতে হবে গতির প্রকারভেদ। তো আমাদের নির্দেশতন্ত্র পর্যন্ত কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার। তো আজকে এবারে আসবো আমি দ্য ক্লাসিফিকেশন অফ মোশন, অর্থাৎ গতির প্রকারভেদ। আজকের ভিডিওতে আমরা পড়া শুরু করব গতির প্রকারভেদ। আচ্ছা, একটা বস্তুকণা গতিশীল আছে। এই দুনিয়ায় যত বস্তু গতিশীল অবস্থায় আছে তারা প্রত্যেকেই একইভাবে গতিশীল অবস্থায় আছে? তারা প্রত্যেকে কি একই রকমভাবে গতিশীল আছে? মনে করো বিরাট কোহলি বলে 6 মার দিল। তাহলে বিরাট কোহলি যখন একটা 6 মারছে তখন এই 6 হচ্ছে যে বলটা যাচ্ছে না, সেই 6 হওয়ার সময় বলটা যে পাথ বরাবর যাচ্ছে সেই পাথটা যেমন দেখতে, তোমার বাড়িতে গরমের সময় একটা ফ্যান ঘুরছে, তো সেই ফ্যানের যে ঘূর্ণন, ফ্যানটা যে ঘুরছে সেও গতিশীল অবস্থায় আছে, কিন্তু তার গতিশীলতা এই বলের গতিশীলতার সঙ্গে কিন্তু সেম নয়। আবার একজন লোক একটা স্ট্রেট লাইন বরাবর সাইকেল বা বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে, বা একটা ট্রেন একটা স্ট্রেট লাইন বরাবর ট্র্যাক ধরে এগিয়ে চলেছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু গতির ধরন আগের দুই ধরনের তুলনায় আলাদা। আবার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে, এই প্রত্যেকটা গতির কিন্তু একটা আলাদা আলাদা টাইপস আছে। এই আলাদা আলাদা টাইপসকেই আমরা বলছি দ্য টাইপস অফ মোশন। তো এই টাইপস অফ মোশন, এই দুনিয়ায় যত রকমের গতি আছে সব রকমের গতিরই একটা আলাদা আলাদা টাইপস আছে। তো তার মধ্যে ইম্পর্টেন্ট যে ভাগগুলো থেকে আমরা যে কোনো টাইপস অফ মোশনে সহজেই পৌঁছতে পারবো, সহজেই আমি যে কোনো প্রকার গতিকে বিশ্লেষণ করতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো, সেই সম্পর্কে আমরা ধীরে ধীরে এক এক করে জানবো। তো গতির প্রকারভেদের প্রথমে এতেই আমরা জানবো রেক্টিলিনিয়ার মোশন, বা যাকে আমরা বলি সরল রৈখিক গতি। তো প্রথমেই আমরা জানবো সরল রৈখিক গতি। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে কার্টেসিয়ান ওয়ান ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্সে কোনো বস্তুর সরল রৈখিক গতিকে প্রকাশ করা হয়। তো সরল রৈখিক গতি যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে চ্যানেলের তোমাদের যে পার্ট 2 ভিডিও যেটা আছে সেটা তোমরা দেখে নেবে, বা ডেসক্রিপশনে এই ভিডিওর আমি লিঙ্কটা দিয়ে দেবো। সরল রৈখিক গতি কি? সরল রৈখিক গতি হচ্ছে যখন কোনো বস্তুকণা একটি সরল রেখা বরাবর গতিশীল হবে। কি রেখা বরাবর? সরল রেখা বরাবর গতিশীল হবে, তখন তাকে আমরা বলছি সরল রৈখিক গতি। আগের দিনে একটা এক্সাম্পল দিয়েছিলাম আগের ভিডিওতে, দুটো পোলের মাঝখানে একটা স্ট্রিং বা একটা তারকে আমি টান টান করে ধরে বেঁধে রেখেছি, আর সেই তারের উপর দিয়ে একটা পিঁপড়ে, একটা আন্ট হেঁটে চলেছে। তাহলে ওই পিঁপড়েটা যে হেঁটে যাচ্ছে, এই ধরনের গতিকে আমরা বলছি সরল রৈখিক গতি। তো সরল রৈখিক গতির ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে এই গতির জন্য অতিক্রান্ত দূরত্ব, এগুলো আমরা এক এক করে পড়বো যে অতিক্রান্ত দূরত্ব কি জিনিস, সরণ কি জিনিস। তার আগেই জাস্ট একটু আমি, যেমন ঝড় আসার আগে মেঘ, তার আগে হালকা বায়ু প্রবাহ, হালকা ঠান্ডা কমে গিয়ে একটু গরম বেড়ে যাওয়া, এইসব ঘটনাগুলো ঝড় আসার পূর্বাভাসকে আমাদের দেখায়। তো তেমনই এই অতিক্রান্ত দূরত্ব, সরণ, বেগ, দ্রুতি, ত্বরণ সবই পড়বো, কিন্তু জাস্ট তার আগে আগে একটু একটু করে সেইগুলো সেই ঝড় আসার পূর্বাভাসের মতোই একটু একটু জেনে নিচ্ছি। এই সরলরৈখিক গতির জন্য অতিক্রান্ত দূরত্ব
কার সাথে সমান হয়? না সরণ এস এর সাথে সমান হয়। অতিক্রান্ত দূরত্ব আর সরণ সমান হয়। একটা অবজেক্ট যখন স্ট্রেট লাইন বরাবর যায় তখন তার অতিক্রান্ত দূরত্ব যা হবে সরণের মানও তাই হবে। তো প্রথম গতি হচ্ছে সরলরৈখিক গতি। এই সরলরৈখিক গতির ক্ষেত্রে বস্তুকণা সরল রেখা বরাবর চলবে এবং এর অতিক্রান্ত দূরত্ব এবং সরণ সমান হবে। তো আসছি 2 নম্বর ক্ষেত্রে। 2 নম্বর ক্ষেত্রে কি? 2 নম্বর ক্ষেত্রে হচ্ছে বক্ররৈখিক গতি। তাহলে 2 নম্বর গতি কি জানবো? বক্ররৈখিক গতি। বক্ররৈখিক গতি কি? বক্ররৈখিক গতি হচ্ছে কোনো বস্তুকণা যদি একটা বক্ররেখা বরাবর গতিশীল হয়। তো কয়েকদিন আগেই সরস্বতী পুজো গেছে, তোমরা রাস্তায় হয়তো অনেক মানে একদম ইচ্ছাধারী অতৃপ্ত নাগ আর পেছনে ইচ্ছাধারী নাগিনকে বসিয়ে ওই যে বাইক নিয়ে স্টান্ট করতে করতে রাস্তা লেফট টু রাইট লেফট টু রাইট লেফট টু राइट, এই যে আঁকা বাঁকা করতে करते तो हिले दुले तो ऐसा भी नहीं होना चाहिए कि हिले दुले जाबो श्मशान घाटे। तो इससे पहले मतलब उधर जाने का पहले जो मोशन था ऐसा जो एक स्नेक की जैसा, তো এই ধরনের গতিকে আমরা কিন্তু বলতে পারি বক্ররৈখিক গতি। তাহলে বক্ররৈখিক গতি কি? যখন কোনো বস্তুকণা শুধুমাত্র যে এটাই বক্ররৈখিক গতি তা নয়, একটা স্কুলে দৌড় প্রতিযোগিতায় একটা গোল মাঠের চতুর্দিকে যারা প্লেয়ার অর্থাৎ যারা স্প্রিন্টার যারা দৌড়ানোতে অংশগ্রহণ করেছে পার্টিসিপেট করছে যারা, তারা যদি বৃত্তাকার পথে ঘুরে আসে এটাও একটা বক্ররেখা। তাহলে এই ধরনের গতিকেও কিন্তু আমরা বলতে পারবো বক্ররৈখিক গতি। অর্থাৎ যখন কোনো বস্তু একটি বক্ররেখা বরাবর গতিশীল হবে তখন তার গতিকে আমরা কি গতি বলছি? তখন তার গতিকে আমরা বলছি বক্ররৈখিক গতি। তাহলে আমরা সরলরৈখিক গতি আগে দেখলাম, এখন জানলাম বক্ররৈখিক গতি। এই বক্ররৈখিক গতি অনেক রকমের হতে পারে। যেমন একটা এক্সাম্পল কি? যেমন এর এক্সাম্পল ছিল আন্ট হেঁটে যাচ্ছে। যেমন এর এক্সাম্পল হচ্ছে বিরাট কোহলি একদম ক্রিজ থেকে 6 মারলো এবং গ্যালারিতে গিয়ে 6টা পড়লো। তাহলে এই বলটা যে পাথ বরাবর যাচ্ছে এই পাথটা হচ্ছে একটা বক্রপথ, অর্থাৎ এই ক্ষেত্রে বলের গতিটা হচ্ছে বক্ররৈখিক গতি। তার মানে বক্ররৈখিক গতিতে কোনো বস্তুকণা এমন একটা পাথ বরাবর মুভ করবে যে পাথটা স্ট্রেট লাইন হবে না, যে পাথটা একটা কার্ভ লাইন হবে। তো এই বক্ররৈখিক গতির ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস কি? বক্ররৈখিক গতির ক্ষেত্রে আমি যদি ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট মানে আমার যেটা প্রাথমিক বিন্দু আর যেটা অন্তিম বিন্দু তার মাঝে যদি ওই বক্রপথ বরাবর যে দৈর্ঘ্য হবে আমি যদি স্ট্রেট লাইন বরাবর যাই তাহলে কিন্তু দৈর্ঘ্যটা একই হবে না। অর্থাৎ এক্ষেত্রে সরণ ইজ নট ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব। এটা 1 নম্বর পয়েন্ট। অর্থাৎ এক্ষেত্রে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব সমান নয়। সরণ ইজ নট ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে এক্ষেত্রে বেগ ও সরণের অভিমুখ সর্বদা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ একটা স্ট্রেট লাইন বরাবর গেলে একটা বস্তুকণার বেগ আর সরণের যেমন একটাই নির্দিষ্ট দিক থাকে, এক্ষেত্রে যেহেতু লাইনটা কার্ভ লাইন তার মানে প্রতি মুহূর্তে যে অবজেক্টটা মুভ করছে তার বেগ আর সরণের অভিমুখ কি হচ্ছে? পরিবর্তন হবে। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো একটা পয়েন্টে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, কোনো একটা পয়েন্টে আমি যদি একটা স্পর্শক মানে নিশ্চয়ই জানা আছে কোনো একটা বক্ররেখার উপরে কোনো বিন্দুকে স্পর্শ করে গেছে যে সরলরেখা, সেই সরলরেখাকে আমরা বলি স্পর্শক। যেমন উপরে যেটা টেনেছি সেটা মনে করি আমি পি বিন্দু স্পর্শক, এখানে যেটা টেনেছি এটা মনে করি কিউ বিন্দু স্পর্শক। তাই 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কোনো বিন্দুর ওপর অঙ্কিত স্পর্শক, কোনো বিন্দুর ওপর আমি যদি একটা স্পর্শক ড্র করি অর্থাৎ কোনো বিন্দুর ওপর আমি যদি একটা স্পর্শক অঙ্কন করি অঙ্কিত স্পর্শক, ওই বিন্দুতে বেগ ও সরণের অভিমুখকে প্রকাশ করবে, তাই না? তাহলে আমি যদি কোনো বিন্দুতে একটা স্পর্শক টানি তাহলে ওই স্পর্শকের ডাইরেকশনটা যেদিকে ওই ডাইরেকশনটাই অ্যাকচুয়ালি ওই বিন্দুটাতে তার বেগের এবং সরণের অভিমুখকে প্রকাশ করবে, বেগের এবং সরণের অভিমুখকে প্রকাশ করবে। তাহলে প্রতিটা বিন্দু যেহেতু একটা কার্ভ লাইনের উপরে আছে তাহলে প্রতিটা বিন্দুর জন্য স্পর্শক ট্যানজেন্টটা কি হবে? আলাদা আলাদা হবে।
আর এই ক্ষেত্রে প্রতিটা বিন্দুর এই কারণেই অভিমুখ সর্বদা কি হবে, বেগ আর ত্বরণের অভিমুখ প্রতিটি বিন্দুতেই আলাদা আলাদা হবে বা পরিবর্তন হবে। তাহলে এখানে যে তিনটে পয়েন্ট বললাম সেই তিনটে পয়েন্ট আশা করি বুঝতে পারা গেছে। আর এই গতির জন্য বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, তার মানে বেগের মান যদি চেঞ্জ নাও হয় কিন্তু অভিমুখ তো সর্বদাই চেঞ্জ হচ্ছে, তার মানে এই গতি কখনোই সমবেগের গতি হতে পারে কি পারে না, পারে না। তাহলে 4 নম্বর পয়েন্টে আমরা জেনে নেব এই গতি কখনো সমবেগের গতি হতে পারে না। কোনো বক্ররেখী গতি কখনোই সমবেগের গতি হবে কি হবে না, কোনো বক্ররেখী গতি কোনো সমবেগের গতি কখনোই হবে না। তো এবার আমি বক্ররেখী গতির একটা স্পেশাল কেসে আসবো, মানে পয়েন্ট সি সেটা, অর্থাৎ 3 নম্বর গতি জানবো। সেটা এক ধরনের বক্ররেখী গতি, কিন্তু তাকে আমরা আলাদাভাবেই জানবো, কারণ তাকে নিয়ে আমাদের আলাদাভাবে কিছু ইকুয়েশন, কিছু নতুন ধরনের ফোর্স, কিছু নতুন ধরনের ক্যালকুলেশন শিখতে হয়। তো এই কারণে সেই যে মোশন বা সেই যে টাইপস অফ মোশন তাকে আমি একটু আলাদাভাবেই জানছি, যাকে আমরা বলবো সার্কুলার মোশন। তাহলে পয়েন্ট সি তে আসছি এবার, বা যাকে বলছি বৃত্তীয় গতি। তাহলে কি, পয়েন্ট সি তে হচ্ছে বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। আশা করি এতক্ষণ পর্যন্ত আমি যে দু ধরনের গতি তোমাদের সামনে ডিসকাস করলাম, একটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন বা সরলরৈখিক গতি, এবং দ্বিতীয়টা হচ্ছে কার্ভলাইন মোশন বা বক্ররৈখিক গতি। এই দুটো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে, এবং সেই নিয়ে আমি শর্ট ভিডিও আপলোড করব। তো এখন আসছি আমি 3 নম্বর গতি, বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি কি? বৃত্তীয় গতি হচ্ছে কোনো বস্তুকণা যদি কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে একটা অঙ্কিত বৃত্তের পরিধি বরাবর গতিশীল থাকে। কোনো বস্তু যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তের পরিধি বরাবর গতিশীল থাকে, তবে তাকে বৃত্তীয় গতি বলা যায়। তবে তাকে আমরা কি গতি বলি? তবে তাকে বৃত্তীয় গতি বলে বা সার্কুলার মোশন বলে। তাহলে সার্কুলার মোশনের ক্ষেত্রে কি হয়? সার্কুলার মোশনের ক্ষেত্রে কোনো একটা অবজেক্ট কিভাবে গতিশীল হয়? কোনো একটা সার্কুলার পাথের যে সার্কামফারেন্স বা পরিধি, সেই পরিধি বরাবর গতিশীল হয়, তাহলে সেই গতিটাকে আমরা বলছি বৃত্তীয় গতি। তাহলে এটা একটা বৃত্তীয় গতি। এই যে সেন্টারকে কেন্দ্র করে সে ঘুরছে ও, আর এখানে কোনো একটা অবজেক্ট ভাবলাম, তাহলে এও যেহেতু একটা সার্কেলের সার্কামফারেন্স বরাবর রোটেট করছে বা ঘুরছে, সার্কুলেট করছে, তার মানে এটাও তো একটা কার্ভ লাইন। সো দ্যাট দিস ইজ অলসো এ এক্সাম্পল অফ কার্ভ লাইন মোশন। এটাও একটা বক্ররৈখিক গতির কিন্তু উদাহরণ। এর ক্ষেত্রেও কি হবে তাহলে না, সরণ আর অতিক্রান্ত দূরত্ব সমান হবে না। এক্ষেত্রেও বেগ ও সরণের অভিমুখ পরিবর্তন হবে। এক্ষেত্রেও কোনো বিন্দুর ওপর অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে বেগ ও সরণের অভিমুখকে প্রকাশ করবে। আর এক্ষেত্রেও এই গতি কখনোই সমবেগের গতি হতে পারে না। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই গতির জন্য একটা বিশেষ ধরনের বল ক্রিয়াশীল হয়। এই গতির জন্য একটা বিশেষ ধরনের বল কাজ করে। কি বল কাজ করে না, যে অবজেক্টটা রোটেট করছে বা যে অবজেক্টটা এখানে সার্কুলেট করছে, ঘুরছে, সেই অবজেক্টটা সবসময় কেন্দ্রের অভিমুখে, অর্থাৎ যে পয়েন্টকে সেন্টার করে সে ঘুরছে, সেই সেন্টার পয়েন্টের দিকে একটা ফোর্স সবসময় কাজ করতে থাকে। যে ফোর্স অ্যাকচুয়ালি ওই অবজেক্টটাকে একটা সার্কুলার পাথ বরাবর ঘুরতে বাধ্য করে। তার মানে এই অবজেক্টটা যদি এই ফোর্স না থাকতো তাহলে কিন্তু এ আর বাঁকতো না, স্ট্রেট লাইন বরাবর চলে যেত। এই যে ফোর্সটা এফসি দিয়ে যাকে রিপ্রেজেন্ট করেছি আমি, এই এফসি এমন একটা ফোর্স যে ফোর্স এই অবজেক্টটাকে সবসময় কোন দিকে নিয়ে আসতে চাইছে, তার সেন্টারের দিকে। আর এই সেন্টারের দিকে নিয়ে আসতে চাইছে, এই কারণে তার যে মোশনটা সবসময় ডাইরেকশন চেঞ্জ করছে এবং সে একটা সার্কুলার পাথ বরাবর ঘুরছে। তার মানে এই দুনিয়ায় যত সার্কুলার পাথ বরাবর কোনো না কোনো অবজেক্ট মোশনে আছে বা মুভ করছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা এই সেন্টারের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বা একটা ফোর্স সবসময় কাজ করছে। তো সেই ফোর্সটাকে এফসি দিয়ে বলেছি, এখানে প্রকাশ করেছি। তার নাম কি? তার নাম সেন্ট্রিপিটাল ফোর্স, বা একে আমরা বলি অভিকেন্দ্র বল। একে আমরা কি বলি? একে আমরা বলি অভিকেন্দ্র বল। আসলে এই অভিকেন্দ্র বল কি? এই অভিকেন্দ্র বল হচ্ছে বাস্তব যে বলগুলো কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরায়, সেই বৃত্তাকার পথে ঘোরানোর জন্য যে বলটা কাজ করছে, ওই বলটাই এক্ষেত্রে অভিকেন্দ্র বল হিসেবে কাজ করে। একটা এক্সাম্পল দিই, যেমন এখানে যদি সান থাকে আর এটা যদি আর্থ হয়, তাহলে সানকে মানে সেন্টার করে আর্থ একটা
আমি জানি ইলিপ্টিক্যাল পাথটা প্রায় তার ইসেন্ট্রিসিটি খুবই সার্কেলের মতো চলে আসে, 1-এর কাছাকাছি হয়। তার জন্য সেটা একটা প্রায় আমি কি ভাবতে পারি, সেটা প্রায় ভাবতে পারি আমি একটা সার্কেল। তার মানে আর্থ যখন সানকে সেন্টার করে একটা সার্কুলার পাথে রোটেট করছে, কেন রোটেট করছে? তার কারণ আর্থ এবং সানের মধ্যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। তো পরবর্তী ক্ষেত্রে তোমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড থিওরি জানবে। তো এখনো পর্যন্ত আপাতত আমরা জানি যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, যে ফোর্স আর্থকে সানের ফিল্ড থেকে অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে বা ওই আকর্ষণ বল থেকে বেরিয়ে যেতে দিচ্ছে না, আর এই কারণেই সে বৃত্তাকার পথে ঘুরছে। তার মানে আর্থ আর সানের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, দিস গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাকচুয়াল রিপ্রেজেন্ট হেয়ার অ্যাজ লাইক অ্যাজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। তার মানে ওই গ্র্যাভিটেশনাল ফোর্সটাই এখানে অভিকেন্দ্র বল হিসেবে কাজ করছে। আবার আমি যদি একটা ইলেকট্রন আর একটা নিউক্লিয়াস বলি, তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন পজিটিভ চার্জ, নিউট্রনও আছে নিস্তড়িত, আলাদা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ, সে ইলেকট্রনকে সবসময় অ্যাট্রাক্ট করছে, আর এই কারণেই ইলেকট্রন মুভ করছে একটা সার্কুলার পাথ বরাবর, যদিও এটাও সার্কুলার পাথ নয়, কিন্তু আমরা ধরে নেই এটাকে একটা সার্কুলার পাথ আমাদের ক্লাস 11-12 পর্যন্ত। তো ওই যে সার্কুলার পাথ বরাবর রোটেট করছে একটা ইলেকট্রন, তাহলে এই সার্কুলার পাথ বরাবর রোটেট করাতে গেলে একটা অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স লাগে। আবার একটা ইলেকট্রন রোটেট করে এই কারণেই, তার কারণ নিউক্লিয়াসের পজিটিভ প্রোটন তাকে সবসময় অ্যাট্রাক্ট করে। তার মানে ওই যে অ্যাট্রাকশন ফোর্স বিটুইন ইলেকট্রন অ্যান্ড দ্য নিউক্লিয়াস, ইলেকট্রন নেগেটিভ চার্জ অ্যান্ড নিউক্লিয়াস পজিটিভ চার্জ, দিস অ্যাট্রাকশন ফোর্স ইজ অ্যাক্ট অ্যাজ লাইক এ সেন্ট্রিপিটাল ফোর্স। ওই অ্যাট্রাকশন ফোর্সটা এখানে কি হিসেবে কাজ করছে? সেন্ট্রিপিটাল ফোর্স বা একটা অভিকেন্দ্র বল হিসেবে কাজ করছে। আশা করি বিষয়টা বুঝতে পারা গেল। তো অভিকেন্দ্র বল মানে কোনো হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো বল নয়। এই বলটা কোনো একটা অবজেক্ট যখন সার্কুলার পাথে করে, কোনো না কোনো একটা রিজনের জন্যই করে, দিস রিজন দ্য ফোর্স, যে ফোর্সের কারণেই সে একটা সার্কুলার পাথ বরাবর ঘুরতে বাধ্য হচ্ছে, তো সেই যে ফোর্সটা সেটাই এখানে অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করে। তো একই সঙ্গে এখানে একটা সিউডো ফোর্স বা অলিক বলও কাজ করে। তো যেমন এখানে একটা অভিকেন্দ্র বল কাজ করে, এই অভিকেন্দ্র বল তো তাকে একদম টেনে এনে নিউক্লিয়াসে ফেলে, মানে সেন্টার যেটা ও পয়েন্ট এখানে, সেই ওতে ফেলে দেওয়া উচিত, কিন্তু পড়ে যায় না কেন? তার কারণ বাইরের দিকেও একটা ফোর্স কাজ করে, যাকেও আমি এফসি দিয়ে লিখছি, অর্থাৎ যার ভ্যালুও অভিকেন্দ্র বলের সাথে সমান হয়, কিন্তু সেই বলের কোনো বাস্তব অস্তিত্ব নেই। এখানে যেমন বিভিন্ন বাস্তব বল, কোথাও মহাকর্ষ বল, কোথাও স্থির তড়িৎ বল, ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে, তারা অভিকেন্দ্র বলকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু এই বলকে রিপ্রেজেন্ট করার জন্য কোনো বাস্তব, অর্থাৎ যেগুলোকে আমরা বাস্তবে, যেগুলোকে আমরা ফিজিক্যালি দেখতে পাই বা ফিজিক্যালি ফিল করতে পারি, ওই ধরনের কোনো ফোর্স এখানে কিন্তু, যেগুলোকে আমরা নিউটনস ল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এরকম কোনো ফোর্স কিন্তু এখানে নেই। বাট যে অবজেক্টটা রোটেট করছে সে ফিল করতে পারে যে দেয়ার ইজ অ্যান ফোর্স, যেটা আউটওয়ার্ড ফ্রম দ্য সেন্টার, অর্থাৎ সেন্টার থেকে বাইরের দিকে একটা ফোর্স আছে। তো সেই যে ফোর্সটা, অর্থাৎ এই যে ফোর্স এফসি দিয়ে লিখেছি, একে আমি বলছি বা এফসি ডট নাম দিলাম এর, এখানে এই এফসি ডটটাকে আমি বলছি অপকেন্দ্র বল। তো এই অপকেন্দ্র বলটা কি না, এই অপকেন্দ্র বল হচ্ছে একটা অলিক বল। আমি যখন ফ্রেম অফ রেফারেন্স, অর্থাৎ ফার্স্ট ভিডিও একদম যেটা ছিল পার্ট 1 ভিডিও, সেই ভিডিওতে আমি কিন্তু ইনার্সিয়াল নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স বোঝাতে গিয়ে সেখানে এই সিউডো ফোর্স বা অলিক বলের কনসেপ্ট আমি বলেছিলাম। এক্ষেত্রে অপকেন্দ্র বল এক প্রকার অলিক বল হিসেবে কি করে, এক প্রকার অলিক বল হিসেবে কাজ করে। তো তার মানে আপাতত এই জায়গাটা পুরো কমপ্লিট বোঝা গেল যে অভিকেন্দ্র বল আর অপকেন্দ্র বলের মান সমান না আলাদা। অবভিয়াসলি অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বলের মান সমান। এই কারণেই যে অবজেক্টটা সার্কুলার পাথ বরাবর মুভ করছে, সে একটা নির্দিষ্ট সার্কুলার পাথেই মুভ করতে পারছে। যদি সমান না হতো তাহলে হয় সে আউটওয়ার্ড ফ্রম দ্য সেন্টার হয়ে যেত, না হলে ইনওয়ার্ড টু দ্য সেন্টার হতো। হয় সে সেন্টার থেকে আউটওয়ার্ডে চলে যেত, না হলে সে সার্কামফারেন্স থেকে সেন্টারের দিকে অ্যাট্রাক্ট হয়ে চলে আসতো। তো এই কারণে এই দুটো ফোর্সের ভ্যালু সমান। তার মানে কি বুঝলাম না, এফসি আর এফসি ডট এই দুজনের ভ্যালু অ্যাকচুয়ালি সমান না আলাদা? এই দুজনের ভ্যালু অ্যাকচুয়ালি সমান, কিন্তু একটা হচ্ছে কি, একটা রিয়েল ফোর্স আর একটা সিউডো ফোর্স, একটা বাস্তব বল আর একটা হচ্ছে অলিক বল, বা যাকে আমরা বলছি অবাস্তব বল। অর্থাৎ এই বলটাকে আমি বাস্তব কোনো বলের সঙ্গে রিলেট করতে পারবো কি পারবো না, এইকে আমি বাস্তব কোনো বলের সঙ্গে কিন্তু রিলেট করতে পারবো না। তো তার মানে এটা গেল বৃত্তীয় গতির ক্ষেত্রে। এই এফসি এর ভ্যালু কত হয়? এই এফসি বা যাকে আমরা বলছি সেন্ট্রিপিটাল ফোর্স, তার ভ্যালু হয় এম ভি স্কয়ার বাই আর। এখানে এম কি? এম হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট, বস্তুর ভর। এম হচ্ছে বস্তুর ভর। ভি কি? ভি হচ্ছে বস্তুটার বেগ, সে যে ভেলোসিটিতে রোটেট করছে, বস্তুর বেগ, অর্থাৎ বেগের মান এটা। আর আর কি? আর হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। আরটা হলো
বৃত্তপথের ব্যাসার্ধ। এর আরো অনেকগুলো ফর্ম হয়, যেমন এম ভি ওমেগা হয়, এম ওমেগা স্কোয়ার আর হয়। এর আরো কি কি ইকুয়েশন হয় না, এফসি এর আরো কিছু কিছু ফর্ম হয়, আমি এখানে লিখে দিচ্ছি। যেমন এম ভি ওমেগা হতে পারে, আবার এম ওমেগা স্কোয়ার আর হতে পারে। এখানে ওমেগা নতুন একটা জিনিস এসছে, ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। ওমেগাকে আমরা কি বলি? কৌণিক বেগ, বা একে আমরা বলি অ্যাঙ্গুলার ভেলোসিটি। এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা সবকিছুই শিখবো, নো প্রবলেম। কিন্তু যে জিনিসগুলো এখন আসছে সেগুলো আমি বলে রাখছি, যাতে যখন আমি এইগুলোকে নিয়ে আলোচনা করব, তখন এই ভিডিওগুলো যখন আমি এক্সাম্পল দেবো, তখন তোমাদের কাছে যাতে এটা একদম নতুন না মনে হয়, তোমরা যাতে বুঝতে পারো যে হ্যাঁ, এটা আমরা একটু আগে কোনো একটা সময় দেখেছিলাম। তো এটাকে যে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে তা নয়, কিন্তু এই জিনিসটার একটা আইডিয়া রাখতে হবে যে হ্যাঁ, একটা সিউডো ফোর্স হচ্ছে অপকেন্দ্র বল। তো অপকেন্দ্র বল আর অভিকেন্দ্র বল সমান হয়। অভিকেন্দ্র বলের রাশিমালাটা এমভি স্কোয়ার বাই আর ছিল, যেখানেই আরো কিছু কিছু টার্ম ছিল, যে টার্মগুলোতে একটা ওমেগা বলে টার্ম ছিল, দিস ইজ অ্যাজ লাইক এস ডাব্লিউ, বাট এর নামটা হচ্ছে ওমেগা, এটা একটা গ্রিক ল্যাটিন ওয়ার্ড। তো এই ওমেগা, যাকে আমরা কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলেছিলাম। তো এই ধরনের কনসেপ্টগুলোকে কিন্তু তোমাদেরকে একটু মাথার মধ্যে রাখতে হবে। যদি এই ধরনের কনসেপ্টগুলোকে তোমরা রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা অনেক ইজি হবে, আর তা না হলে সেটা একটু জটিল হয়ে দাঁড়াবে। তো যাই হোক, বৃত্তীয় গতিটা তাহলে তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হলো, আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কারোর সমস্যা থেকে থাকে, বারংবার বলছি, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলো ভালো করে শেয়ার করবে। তোমরা যে সমস্ত ক্লাসগুলো করছো অফলাইনে বা স্কুলে, সব ঠিক আছে, কিন্তু তার সঙ্গে এই ক্লাসগুলোকে একটু কন্টিনিউ করার চেষ্টা করবে। তোমাদের যাদের ভবিষ্যতে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে একটা র্যাঙ্ক করার টার্গেট আছে, তোমাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু প্রচন্ড এফেক্টিভ হবে এবং প্রচন্ড কাজে লাগবে। এছাড়াও তোমরা জানো আমার একটা ইংলিশ মিডিয়ামে পড়ানোরও চ্যানেল আছে, সেই চ্যানেলটাতেও তোমরা ফলো করতে পারো। সেখানে ভিডিও আপলোড করলে আমি ডেসক্রিপশনে তারও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই চ্যানেলে গিয়েও কিন্তু ক্লাসগুলো করতে পারো। যারা বেঙ্গলি মিডিয়াম ঠিকঠাক বুঝতে পারছো না, যারা অন্য মানে সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড থেকে তোমরা আসছো, যাদের কাছে বেঙ্গলি মিডিয়ামে বেঙ্গলি টার্মগুলো একটা অসুবিধা হচ্ছে, চেষ্টা করছি আমি সবসময় ইংলিশ টার্মগুলো বলার। এবং ইংলিশ যখন আমি বা ইংলিশে যখন পড়াবো, তখন হয়তো আমি বাংলা বলার চেষ্টা করবো, বা না বললেও যেহেতু একটা বাংলা চ্যানেল আছে তাই হয়তো বলার প্রয়োজন হবে না। কিন্তু তোমরা অবশ্যই নিজেদের পড়াটাকে নিজেদের দায়িত্বে এবং নিজেদের সততার সাথে করে নিতে হবে, তাই না? তো যাই হোক, আসছি তাহলে এবারে আমি অপশন ডি, অর্থাৎ 4 নম্বর মোশন, তাকে আমি কি বলবো? তাকে বলবো রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতি। তো বৃত্তীয় গতি, যাকে ইংরেজিতে বলেছিলাম সার্কুলার মোশন, আর এটা জানবো রোটেশনাল মোশন, বা যাকে বলছি ঘূর্ণন গতি। তো এই ঘূর্ণন গতি আর বৃত্তীয় গতির মধ্যে পার্থক্য কি? বৃত্তীয় গতিতে যে অবজেক্টটা বৃত্তাকার পথে ঘুরছিল আর যাকে কেন্দ্র করে ঘুরছিল, মানে যাকে বলছিলাম সেন্টার, সেই সেন্টারটা কিন্তু ওই অবজেক্টের মধ্যে ছিল না, অবজেক্টের বাইরে ছিল। এই ধরনের মোশনকে আমরা বলি সার্কুলার মোশন। আর যদি কোনো অবজেক্ট এমনভাবে রোটেট করে, এমনভাবে ঘুরে একটা সেই বৃত্তাকার পথে, যাতে দ্য সেন্টার, অর্থাৎ ওই বৃত্তের যে সেন্টারটা সেটা অবজেক্টের মধ্যে থাকে, যেমন এই মার্কারটা, এই মার্কারটা এইভাবে ঘুরে, তাহলে এই মার্কারটা যে পাথ বরাবর ঘুরছে তার সেন্টারটা এরকম কোনো একটা জায়গায় আছে। এই মার্কারটার বাইরে আছে না ভেতরে আছে? মার্কারটার বাইরে আছে, সো দ্যাট ইট ইজ এ সার্কুলার মোশন। কিন্তু মার্কার যদি এভাবে ঘোরে, তাহলে সে যে পয়েন্টটাকে সেন্টার করে ঘুরছে এটা মার্কারের মধ্যেই আছে, তখন তাকে আমি বলবো রোটেশনাল মোশন। তার মানে রোটেশনাল মোশনের ক্ষেত্রে যদি সেন্টার বা অ্যাক্সিস, যে একটা, যেমন একটা দরজা আমি খুলছি বা লাগাচ্ছি, তাহলে যে কবজাগুলোতে দরজাটাকে আটকানো আছে, সেই কবজাতেই দরজাটা একটা অক্ষ কল্পনা করেছে এবং সেই অক্ষটাকে নিয়েই দরজাটা একটা সার্কুলার পাথে ঘুরছে, সেই ধরনের যে মোশন, তাকে কিন্তু আমি বলবো রোটেশনাল মোশন। তাহলে রোটেশনাল মোশনটা কি? যখন কোনো বস্তুকণা এমন ভাবে বৃত্তাকার পথে গতিশীল হয়, যাতে কেন্দ্র বা অক্ষটি বস্তুর মধ্যে থাকে, তবে তাকে আমরা কি বলছি? ঘূর্ণন গতি। যেমন একটা ফ্যানের সামগ্রিক গতি কি? ঘূর্ণন গতি, কারণ ফ্যানটা যে ঘুরছে তার অ্যাক্সিসটা কিন্তু তার মাঝ বরাবর নিজের ভেতর দিয়েই গেছে। আবার আমি যদি মনে করি যে ফ্যানের একটা ব্লেড, এই অ্যাক্সিসটা তো আর ব্লেডের ভেতর দিয়ে যায়নি, ওই তো ফ্যানের মাঝখানে যে মাথাটা আছে ওইটার ভেতর দিয়ে গেছে, তাহলে একটা ব্লেড কিন্তু কিরকম মোশনে আছে? একটা ব্লেড কিন্তু সার্কুলার মোশনে আছে। তাহলে পুরো ফ্যান কি মোশনে আছে? সামগ্রিক পুরো ফ্যান কিন্তু রোটেশনাল মোশনে আছে। কিন্তু ফ্যানের একটা ব্লেড কোন মোশনে আছে? ফ্যানের একটা ব্লেড কিন্তু
সার্কুলার মোশনে আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো একইভাবে একটা সাইকেলের চাকার উপর অর্থাৎ টায়ারের উপর যদি আমি কোনো একটা পয়েন্টকে মার্ক করে দিই, ওই পয়েন্টটা কোন মোশনে আছে? সার্কুলার মোশনে আছে। কিন্তু পুরো চাকাটা কোন মোশনে আছে? পুরো চাকাটার ভেতর দিয়ে অক্ষটা আছে, অ্যাক্সেসটা আছে, এই কারণে পুরো চাকাটা ঘুরছে, সেটা কিন্তু রোটেশনাল মোশনে আছে। তো রোটেশনাল মোশন আর সার্কুলার মোশনের মধ্যে এক্সাম্পলটা আশা করি বুঝতে পারা গেছে। যেমন এক্ষেত্রে পৃথিবীর আহ্নিক গতি যাকে বলি আমরা, আহ্নিক গতি যার কারণে দিন রাত্রি হচ্ছে, সেটা কি? সেটা সার্কুলার রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতি। এর এক্সাম্পল যেমন কি হবে? পৃথিবীর কি গতি? আহ্নিক গতি। এটা কি গতি? এটা কি মোশন বললাম? এটা বললাম আমি ঘূর্ণন গতি। আবার পৃথিবীর যে বার্ষিক গতি সেটা কিন্তু একটা সার্কুলার মোশন বা ইলিপ্টিক্যাল মোশন, কিন্তু এক্ষেত্রে আমরা তাকে ইলিপসটাকে বারবার বলেছি সার্কেল বলে ধরে নেই, তো সেক্ষেত্রে কিন্তু তাকে আমি বলতে পারবো একটা এটা সার্কুলার মোশন। তো লাস্ট টাইপ অফ মোশনে আসছি আমি একদম, যাকে বলি মিশ্র গতি বা মিক্সড টাইপ অফ মোশন। মিশ্র গতি, মিশ্র অনেকে টাইটেল হয়, ওই মিশ্র টাইটেলের লোকেরা যেভাবে গতিশীল থাকে তাকে মিশ্র গতি বলে। ऐसा कुछ भी नहीं है बटुआ। তো মিশ্র গতি মানে একই সঙ্গে যদি সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন আর স্ট্রেট লাইন মোশন, মানে মিশ্র গতি হচ্ছে ঘূর্ণন ও সরলরৈখিক গতি, ঘূর্ণন ও সরলরৈখিক গতি একসাথে থাকলে, যদি একই সাথে ঘূর্ণন গতিও থাকে আবার সরলরৈখিক গতিও থাকে, একসাথে থাকলে তাকেই আমরা কি বলছি? তাকেই আমরা বলছি মিশ্র গতি। তাহলে আশা করি মিশ্র গতি বুঝতে কোনো অসুবিধা নেই। যদি রোটেশনাল মোশন এন্ড রেক্টিলিনিয়ার মোশন অ্যাট সেম টাইম, তাহলে সেই ক্ষেত্রে গতিকে আমরা বলছি মিশ্র গতি। যেমন একটা সাইকেলের চাকা যখন ঘুরে ঘুরে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, তাহলে চাকার ক্ষেত্রে কি গতি দেখেছি আমরা? চাকার ক্ষেত্রে দেখেছি রোটেশনাল মোশন। এবার সে যখন গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, তাহলে যাচ্ছে মানে কি? তার এই পয়েন্টটা অর্থাৎ যেটা তার সেন্টার একদম, সেই পয়েন্টটা তো একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, তাহলে তার এই পয়েন্টটা যাচ্ছে স্ট্রেট লাইন বরাবর, বা সাইকেলটা নিজে একটা স্ট্রেট লাইন বরাবর এগিয়ে যাচ্ছে। আবার তার চাকাগুলোর মধ্যে কি গতি আছে? চাকাগুলোর মধ্যে আছে রোটেশনাল মোশন। এই যে টু টাইপস অফ মোশন একসঙ্গে অ্যাক্ট করছে অ্যাট এ সেম টাইম, দিস টাইপস অফ মোশনকে আমরা কিন্তু বলছি মিক্সড টাইপ অফ মোশন বা মিশ্র গতি। যেমন এক্ষেত্রে কি বলবো? সাইকেলের চাকার গড়িয়ে যাওয়া, সাইকেলের চাকা গড়িয়ে যখন সামনের দিকে যাচ্ছে তখন তাকে আমরা বলতে পারবো একই সাথে রোটেশনাল মোশনও আছে আবার রেক্টিলিনিয়ার মোশনও আছে। তো সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা বলবো কি? সাইকেলের চাকার গতি। তো এক্ষেত্রে কিন্তু আমরা কি বলবো? এক্ষেত্রে কি আমরা বলবো মিশ্র গতি। তো যাই হোক, আজকে গতি সম্পর্কিত যা যা হতে পারে, কত ধরনের গতি হয়, সবকিছু এক্সপ্লেন করলাম। আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। যদি বুঝতে অসুবিধা থেকে থাকে তোমাদের কমেন্ট সেকশন আছে, তোমরা কমেন্ট করে জানাতে পারবে, এবং পার ডে তোমরা একটা করে ভিডিও পেতে থাকবে। তো আমার ডেসক্রিপশনে গিয়ে দেখে নেবে কোন ক্লাসের ভিডিও তুমি মাসের কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে পেতে পারবে। তো সেই সময় তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই তোমরা যে যার ক্লাস অনুসারে ফলো করো, এবং প্রতিটা ক্লাস ভালো করে করো, খাতাগুলো প্র্যাকটিস করো, এবং প্রতিটা মাসের শেষে প্রতি ক্লাসের জন্য একটা করে বড় ভিডিও থাকবে, ম্যারাথন ক্লাস থাকবে, যে ক্লাসে 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস হবে, এবং ভেরিয়াস টাইপ অফ প্রবলেম, এই যে থিওরি যা যা পড়ছি তার থেকে কি কি প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলোকে সলভ করবো কিভাবে, তার সব কিছু আলোচনা করবো। একই সঙ্গে এখনো এইগুলোকে পুরো কমপ্লিটলি প্রবলেম সলভিং এর জায়গায় আমরা পৌঁছাইনি, বা মাঝখানে সেরকম মনে হলেও বিভিন্ন যে পার্ট ভিডিওগুলো বানাচ্ছি তার ওপর যে যে কোশ্চেন হতে পারে সেই কোশ্চেন রিলেটেড আমি কিন্তু এক একটা ভিডিও বানাবো, সেগুলোকে তোমরা অবশ্যই ফলো করবে। যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে চাও, যাদের জীবনে জয়েন্ট নিট একটা টার্গেট আছে, তোমরা আজ থেকেই কিন্তু স্টার্ট করে দাও। এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা একই সঙ্গে তোমার সঙ্গে এই সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিতে চাইছে, তাদেরকেও কিন্তু তোমরা ইন্সপায়ার করো এবং ভিডিওগুলো তাদের সঙ্গে দ্রুত শেয়ার করো, এবং দ্রুত শেয়ার করলে তুমি এবং তোমার বন্ধু দুজনেই একসঙ্গে উপকৃত হতে পারবে। থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।